ইউনূস নিজে খুনি, তার সমন্বয়করা খুনি। আমি যে কথাগুলি বলি রাখো, তোমরা রেকর্ড করে রাখো, তোমার প্রতারক, আমার আপত্তি নেই। জি দাদা, জি আপা, পারমিশন দিচ্ছি। জি আপা, থ্যাংক ইউ। ডিজাইন করে সে মানুষ হত্যা করে, মানুষের লাশের উপর পা দিয়ে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে তারা ক্ষমতা আসছে। মানে এদের অত্যাচারে সারা দেশ জর্জরিত। এদের কৃষক, শ্রমিক, কত শ্রমিক বেকার হয়ে গেছে। শ্রমিক আন্দোলন করছে, সাথে সাথে গুলি করে দুজনকে মেরে ফেললো গার্মেন্টস শ্রমিক। তোমার চাকরির বয়স নিয়ে আন্দোলন করে যমুনার সামনে যাওয়ার সাথে গুলি করলে একজন মারা গেল, তাদেরকে পিঠে তাদেরকে উঠাই দিল। ওই 7ই জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে 14 জুলাই পর্যন্ত অগ্নিসংযোগ এগুলি না হওয়া পর্যন্ত কারো গায়ে একটা টোকাও পড়েনি। ইচ্ছা মতো সব আসছে বসছে, আমরা তো কিচ্ছু করতে দেয়নি। পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না, পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না। নির্দেশ দিয়েছে কোনো গুলি করবে না। পুলিশ ব্যারিকেড ছেড়ে দিয়ে তারা ইচ্ছা মতো আন্দোলন করছে। আমরা তো শুরু থেকে তো অনেক কিছু করা যেত, আমরা তো করিনি কিছু। কারণ আমি বলছিলাম যেটা তো কোটা তো ছিলই না। 11 জুলাই থেকে তো কোটা স্থগিত হয়ে গেছে, কোটা তো আমি বাতিল করে দিয়েছি, আর কোটা আমরা নিয়ে গেছি। যেখানে কোটাই নাই, তা আন্দোলনটা কিসের জন্য ছিল? তারপরে আমাদের মন্ত্রীরা বসলো, তাদের সাথে সব দাবি মানা হলো। দাবি মানার পরে আবার এক দফা তবে সেক্ষেত্রে খুন করো, এই তো আকাঙ্ক্ষা ছিল আমাকে হত্যা করা। আপনাকে হত্যা করা মানে বাংলাদেশকে হত্যা করা, ওরা তো হত্যা মামলা। আবার হত্যা মামলা দিয়ে আবার এখন বলে গণহত্যার বিচার হবে। গণহত্যা বিচার আমার না, গণহত্যার বিচার হবে ইউনূসের। এই সমস্ত খুনের দায় দায়িত্ব ইউনূসকেই নিতে হবে, আর তার সমন্বয়করা। সে যে হত্যার সঙ্গে জড়িত প্রমাণ পাওয়াই যায়। সে যত জঙ্গিদেরকে ছেড়ে দিল, হলি আর্টিস্টদের মতো ঘটনা ঘটলো, তাকে 21 আগস্ট গ্রেনেড হামলায় আসামি তাকে এবং অন্য যত জঙ্গি ছিল সবাইকে সে মুক্তি দিয়ে দিয়েছে। কারণ এই জঙ্গিদের সাথে তার একটা যুক্ত ছিল, তার একটা সংযোগ ছিল। কাজে বাংলাদেশটাকে সে একটা জঙ্গির দেশ হিসেবে পরিণত করতেছে। আজকে সাধারণ মানুষের অবস্থাটা কি দেখো, সাধারণ মানুষ আজকে খেতে পায় না, পড়তে পায় না। আমি সব কি আসতে মানুষ তো এখন বলে যে আগের সরকারই ভালো ছিল, শেখ হাসিনার সরকারই ভালো ছিল। 8,97,000 কোটি টাকার বাজেট, কয়লা কেনা, এলএনজি কেনা, ডিজেল পেট্রোল কেনা, খাবার সবকিছু ব্যবস্থা করা, সারের জন্য সার কেনার সব ব্যবস্থা করে আসছে। যে এলএনজি আমার সময় যখন বাজারে 10 টাকা, আমরা সেটা 9.93 দামে কিনলাম। সেই 9 টাকা 9 পয়েন্টের যেটা কিনা সে 14 তোমার 5 একটা, আর 14.65 এই দামে কিনলো। ডাবল দামে সে কিনতে গেল কিসের জন্য? এখন তো বাজারের দাম আরো কমছে। শেয়ার মার্কেটের টাকা উধাও, ব্যাংকে টাকা নাই, ব্যাংকের টাকা উধাও, গেল কোথায়? আমেরিকা। 20 লক্ষ মেট্রিক টন খাদ্য আমি রেখে আসছি। 1 কোটি পরিবারের জন্য টিসিবির কার্ড দিছি, মাত্র 30 টাকা কেজিতে তারা চাল কিনতে পারবে এবং ডাল, তেল, গম কিনতে পারবে। সেই ব্যবস্থা করে আসতে হবে সস্তায়। 43 লক্ষ মানুষকে বাদ দিছে সেখান থেকে। কেন বাদ দিল? আওয়ামী লীগের সরকার করছে, এদেরকে বাদ দিতে হবে আওয়ামী লীগের। তার মানে তুমি আরেকটা জিনিস করো, 43 লক্ষ আওয়ামী লীগ পেল, তখন তো 1 কোটি ছিল, বাকি তো অন্য দলের। আওয়ামী লীগ তো দল দেখে নাই, আওয়ামী লীগ দেখছে যারাই আবেদন করছে তাদেরই দিয়েছে, সে যে দল মত নির্বিশেষে সবার জন্য। আওয়ামী লীগ মানুষের জন্য করে, এটা আওয়ামী লীগ সরকার করছে এর জন্য। ছাত্রদেরকে সে তারা বিভ্রান্ত করছে। এখন সাধারণ ছাত্রছাত্রীরা যারা এই বিভ্রান্ত এই খুনিদের সাথে যুক্ত ছিল, আমি তাদেরকে বলবো তাদেরকে
কার্ডেও আবেদন করেছিলাম যে আপনারা বুঝতে পারছেন না যে কি হচ্ছে, আপনাদের বাচ্চাদের আসতে দিন। তারা দিচ্ছে বাচ্চাদের আসতে। অনেকে তো আপনাদের হারালো, তখন যদি আমার কথাটা শুনতো তো হারাতে হতো না। তা আজকে তারা নিশ্চয় উপলব্ধি করতে পারছে। সেটা আমি বলবো যে এখন যারা এই সাধারণ ছাত্রছাত্রী নাবিজের সঙ্গে যুক্ত হয়েছিল তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, কিচ্ছু নেই, বরং তারা লেখাপড়া করতে আমরা সেটা চাই। কিন্তু আমার কথাটা হচ্ছে, আমাদের ছাত্রলীগ করাটা কি অপরাধ? আওয়ামী লীগের সন্তান হচ্ছে তার জন্য কি অপরাধ? তাদের পরীক্ষা দিতে দেবে না, ভাইবা দিতে দেবে না, ইউনিভার্সিটিতে যেতে দেবে না, স্কুলে যেতে দেবে না, কলেজে যেতে দেবে না। হোয়াট ইজ দিস? আর এই ছেলে পেলেদেরকে কিভাবে বেয়াদব বানিয়েছে? স্কুলের প্রিন্সিপাল, টিচার তাদেরকে তার জুতোর মালা পরায়, গাছের সাথে বাঁধে, তাদেরকে দিয়ে রিজাইন করায়। লাঠি সোটা নিয়ে জীবন, আমি জানি পৃথিবীতে কোনো দেশে এই ঘটনা ঘটছে কিনা। চিফ জাস্টিস, তার বাড়ি হামলা, চিফ জাস্টিসের হামলা। যাদের আত্মসম্মান বোধ আছে তারা থাকে না, উনি সাথে সাথে রিজাইন করে দিছে। কতজন মানে জজ তাদেরকে এজলাসে ঢুকতে দেবে না, তাদের রিজাইন করার জন্য চাপ দিছে। রিজাইন করে না থেকে তাদেরকে কোন কোর্ট দিতে না, তাদেরকে বাতিল করে দিয়েছে। ইলেকশন কমিশনকে বাতিল, আমাদের মানবাধিকার কমিশনকে বাতিল, আমাদের পাবলিক সার্ভিস কমিশন বাতিল। চাকরি দিতে পারছে না, চাকরি দিতে পারছে না। পাবলিক সার্ভিস কমিশন অচল করে দিয়েছে। এই ছেলেপেলেরা যাবে কোথায়? আজকে তারা কাজ করার সুযোগ নেই। একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ইন্ডাস্ট্রি, অথবা বন্ধ করে দিচ্ছে। ব্যবসায়ীরা টাকা আনতে পারেন না, যারা খাবার আমদানি করতে তাদের বিদেশে যেতে দিচ্ছে তাদেরকে হ্যারাস করা হচ্ছে। ইনশাআল্লাহ হবে একদিন, ইনশাআল্লাহ হবে। ইনশাআল্লাহ। আপা 152 জন সমন্বয়কের মধ্যে একজনকেও কিন্তু গুলি করা হয় নাই বা কেউ গুলিবিদ্ধ হয় নাই। গুলিবিদ্ধ হয়েছে সাধারণ জনতা, তার মানে ওরা মারছে এগুলোকে। ইন্ডেমনিটি দিয়েছিল 15 বছর হত্যাকারীদের। আমি বলছিলাম বিচার করবো, আমি বিচার করি নাই, করছি ইনশাল্লাহ। আজকে আমি খেয়াল করলাম ডক্টর ইউনূসের সরকারের উপদেষ্টাদের কৃতকারী করেছি। হাসিনাকে তুই বলতে কয়েক বছর নিয়েছিলাম, আমি শেষে হাসিনাকে গেলে মাতারি পিটা। আর প্রিয়াঙ্কা চোপড়ার বয়ফ্রেন্ড আব্দুল হামিদকে তার নেতা বলে ঘোষণা করে। দেখেন, সেই হয় বিপ্লবের পরে উপদেষ্টা, কারণ সংস্কৃতি উপদেষ্টা হওয়ার মতো লোক আর না। আবার দেখেন মাহফুজ, ওই যে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ছিল না, ওই আবার শাড়ি বাজাইছে ফারুকির হইয়া, সার্টিফিকেট দিছে। মনে হয় ফারুকিরা ওই ঢুকাইছে, তাছাড়া সার্টিফিকেট দিতে আগে আসে। যাই হোক, আসেন একজন তরুণ আন্দোলনের মাঠের কর্মীর গান শুনি। হিন্দুদের বাড়ি ঘর ভাঙছে, বুদ্ধিস্টদের প্যাগোডা ভাঙছে, সেখানেও তাদের ছেলেদের হত্যা করছে সেই খাগড়াছড়ি এবং রাঙামাটিতে। উপরে এরা হামলা করছে। আমাদের গান গায়ে উদ্দীপ্ত করে নাই শুধু, সে মাঠেও ছিল। সে এমন কোন লড়াই নাই যেটা ছিল না। সে সংস্কৃতি বেঁচে খায় না। সায়নের মতো দর্শনের পাঠ খুব অল্প মানুষের আছে। ব্যক্তিগত ভাবে তিনি আমার ব্যক্তিগত ভাবে বন্ধু মানুষ। বাংলাদেশে তাই সে সায়ন হয়ে উঠতে পারছে। তার স্টুডিওতে দেখেন ফিলিস্তিনের পতাকা ঝুলে। সায়ন সংস্কৃতি উপদেষ্টা হলে খারাপ হইতো। আরেকজন দেখেন, এই যে শহীদুল আলম, তার অবদান কি লড়াই কম? জেলে গেছে, নির্যাতিত হয়েছে, কখনো মুখ বন্ধ করে নাই। তার ভয়েস সারা দুনিয়ায় শুনছে। তার প্রতিষ্ঠিত দৃক গ্যালারি সারা দুনিয়ায় পরিচিত। বাংলাদেশের ফটোগ্রাফিতে তিনি এক হাতে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। দুর্দান্ত ইংরেজি সারা দুনিয়ায় উনার বন্ধুরা। হিউম্যান রাইটসে বলেন, আর্ট কালচারে বলেন, পলিটিক্সে বলেন, আমি দেখছি তাদের অনেককেই। দেখেন এই সেই অরুন্ধতী রায়ের সাথে আমাদের আর্ট কালচারের লোকদের যোগাযোগ নাই, কিন্তু উনার আছে। উনারের সংস্কৃতি উপদেষ্টা করা যেত না? সারা দেশ উল্লাস, আমরা খুশি হইতাম সংস্কৃতি উপদেষ্টা। নিশ্চয়ই কোনো বিশেষ কারণ আছে।
বিশেষ উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হইতেছে মুজিব প্রেমীরা দিয়া ইন্ডিয়ান কালচারাল হেজিমনি আর আওয়ামী নটনটিদের পুনর্বাসন করা। আর মাহফুজ ওরা সার্টিফিকেট দিতেছে, এরা জায়গা দিবেন না। এটা জনতার সাথে, বিপ্লবের সাথে, শহীদদের জীবনের সাথে বিশ্বাসঘাতকতা। ওর জান কালা কালা করে দিবে। এদের যেন প্রত্যেক দিন কাটে ভীতির মধ্যে। যেটি দেখবেন পচা ডিম মারবে। মুস্তাফা সারোয়ার ফারুকী পচা ডিম কেমনে চিন্তা হয় জানেন তো? পানির দিবা দেন ডিম, যেটা ভাসবি সেটা ডিমগুলো পচা। কম দামে পচা ডিম বিক্রি করে, পচা টমেটো হইলো কাজে লেগে যায়। উপদেশ থেকে হান্দাই দেবো আপনি গোপালগঞ্জে চলে আসেন, কোনো সমস্যা নাই। পচা টমেটো মারা যায়, কোনো অপরাধ নাই। কেউ খেতে পারবে না যে পচা ডিম মারি যেটা খারাপ কাম করেছে, কেউ খেতে পারবে না, এমনকি ওয়েস্টেও না। আরে আমাদের দেশে তো মেক করে দিয়েছিল প্রেসিডেন্ট 3 মাসের জেল খাটছে। পলিটিশিয়ানদের পচা ডিম পচা টমেটো মারা যায়, মারবেন। আপনারে বলি, আপনি যে ভালচিন গুলো নিতেছেন তাদের একটা কাজ দেখায়, এটা কেমন কেমন আমি কার রিকমেন্ডেশনে নিচ্ছেন এই সমস্ত আমি জানি না, কিন্তু দৃষ্টান্তমূলক ফাঁসি চাই, যেটা জনগণ দেখবে ওই ফাঁসি চাই। এই যে দেখেন 2024-2025 আয়কর নির্দেশ, মানে সবাই যে সব গরিব মানুষ এখন গ্রামে যাচ্ছে, খাবার পাচ্ছে না, কিচ্ছু পাচ্ছে না, সম্পদ সাধারণ পাবলিক খুবই খারাপ। আপা যেগুলো ডিগ্রি লাগায় না, বৃহত্তর নোয়াখালীর অবস্থা অনেক খারাপ। ডিগ্রি লাগায় সারা বাংলাদেশের অবস্থা বানায় রাখছে ওরা। নামের সাথে ডিগ্রি থাকে না মানুষের, বদ্ধভূমি বানায় রাখছে, যেখানে মেলা কিছু লিখেছে বৈষম্য, ন্যায় বিচার, কয়বার বৈষম্য মুক্তি লিখেছে দেখান। দেখেন কয়বার লিখেছে, আগেই ভালো ছিল, দেখেন তো 22 সেই কলা করছে, প্রত্যেক বছর সংশোধন করে থাকে। এটা সব ওই জায়গাটা দেখেন তো। তার মানে এবারও সংশোধন করেছে, তাই না? হ্যাঁ, খুব ভালো কথা। আসেন 58 পৃষ্ঠায় দেখি, মানে কাদের কাদের ট্যাক্স রেয়াত দেওয়া যাবে, মানে কাদের ট্যাক্স কম দিলেও চলবে। কিছু কাজ করলে সরকার কিছু যদি ভালো কাজ করে না, ওরা বলে দেয় এই কাজ করলে আপনার কাছ থেকে ট্যাক্স করলে কম নিব। যেমন ধরেন মুখের কথা তো ট্যাক্সও লাগে না, তাই না? অঙ্কে আর কি, কোথাও যদি দেয় একটা অনুদান দেয় তাহলে ট্যাক্স কম নেয়। এখানে অনেক কিছু আছে, কোথায় কোথায় টাকা দিলে সে দান করলে সে ট্যাক্স নিবে না, কম দিবে। মুক্তিযুদ্ধ জাদুঘরে দেখেছেন মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত প্রতিষ্ঠানের দান, জাতির পিতার স্মৃতি রক্ষার্থে জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠানের দান। তার মানে 32 নম্বর জাদুঘর অনুদান পাবে। 32 নম্বর জাদুঘরে যদি কেউ এখন অনুদান দেয় সে ট্যাক্স পাবে। সরকারে, বিপ্লবের পরবর্তী সরকারে মুক্তিযুদ্ধ জাদুঘর কিভাবে দাঁড়াইছে আর কিভাবে আবার দাঁড়ালে মোস্তফা সারোয়ার ফারুকী 32 নম্বর এইটারে আবার সংস্কার করার আওয়াজ দেয়। কেন দেয় বুঝতে পারছেন তো? এই যে দেখান তো এই স্ট্যাটাসটা এবার বুঝেছেন তো আমরা কিন্তু কোনটি থেকে কিভাবে কিভাবে কোন দিক দিয়ে মেটিকুলাস ডিজাইন হয়েছে, বুঝেছেন? তার মানে আওয়ামী লীগের সব পাওয়ার গুলা এই আইনের বলে টেকা পাবে। যে টাকা দিবে সে আয়কর রিবেট পাবে, সে উৎসাহিত হবে। বিপ্লবের পরে যে মুখবন্ধ লিখিছে ভিতরে পড়ে নাই, যদি পড়ে থাকে তাহলে কেন সংশোধন করলো না? আর যদি না পড়ে তাহলে ওইটা সাইন করলো কেন? কোথাও কেউ কিছু দেখে দেখেন আসিফ নজরুলের মন্ত্রণালয়ের ওয়েবসাইট দেখেন, নিচে যান না না এডিটর সাহেব, আরে নিচে যান, আরে না দেখান, দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়। ওটা যে এখন আর প্রধানমন্ত্রীর কার্যালয় বলে বাংলাদেশে কিছু এক্সিস্ট করে না, এটা এখন প্রধান উপদেষ্টা কার্যালয় হবে, নিজের মন্ত্রণালয়ের ওয়েবসাইট। একবারও দেখেন ওটা সংশোধনী করে, দেখেছেন 3 মাস পার হয়ে গেছে, এভাবেই চলিচ্ছে প্রফেসর ইউনূসের প্রশাসন। সব কয়টা অপদার্থ। ভালো একটা বিষয় আছে বলে এটা বুঝছাও, সেটা হইতেছে যে এত অপদার্থ মানুষ একসাথে টিকিট কেটে কিন্তু দেখতে পারা উচিত। আপনি কিন্তু পাবেন না কোথাও, খুব দুর্লভ কিন্তু এমন অপদার্থ মানুষ এতগুলো একসাথে। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এটা একটা ভালো জিনিস, বুঝছাও? আর একটা জিনিস আলাপ করি, এই যে গুলি খেয়ে আব্দুল্লাহ মারা গেল না, ও কিন্তু 100 দিন ভুগিছে। 5ই আগস্ট গুলি খেয়েছে, তারপরে 100 দিন ভুগিছে, তারপরে কুটিয়ে ওর চিকিৎসা হয়েছিল জানি না, কোন ভালচিন ডাক্তারও চিকিৎসা করেছিল জানি না, মাথা থেকে কালে গুলি বের করেছিল, তারপরে ফিরে গেছিল সে দেশ, বাদশায় ফিরে গেছিল, তারপরে মাথার মধ্যে ইনফেকশন, বুঝছেন? আবার ফিরে আসছে, ওই ইনফেকশনে মারা গেছে। কোন উপদেষ্টা গেছিল জানা যায়, তার মরদেহের খাটিয়া তো 4 জন উপদেষ্টার বহন করা উচিত ছিল,
ঠিক কিনা জানি কেঙ্কা করে পাঁচার তো ক্ষমতার চেয়ার আটকে গেছে। এই উপদেষ্টা গুলা হাসিনা চাইতো তালে হাসিনা যেমন গণভবনে বসে বসে রাষ্ট্র চালাইতো, ঠিক হাসিনা যেমন মনে করতো যতদিন সে বাইচে আসে ক্ষমতায় থাকবে, এরা ভাবিচ্ছে চিরজীবন ক্ষমতায় থাকবে, এরা ক্ষমতা থেকে গেলে আছে কপালে আল্লাহ মানবে, এরা বাইরে যেতে পারবে কিনা ঘর থেকে কে জানে। আমি তো আমার এপিসোডের শেষে একজন শহীদের গল্প বলি, আজ একজন শহীদের গল্প বলি। 6.5 বছর বয়সী মেয়েটির নাম মা বাবার সঙ্গে থাকতো নারায়ণগঞ্জ সদরের নয়ামাটিয়া 4 বাড়ির ওপরের তলা থাকতো। আন্দোলনের রেশ নারায়ণগঞ্জ ছবি নয়ামাটি এলাকায় চলছিল সন্ধ্যা আর গোলাগুলি, সেই গুলিতেই প্রাণ গেল ছোট্ট দীপক কুমার গোপ ও বিউটি ঘোষ দম্পতির একমাত্র সন্তান ছিল। স্থানীয় একটি রড সিমেন্টের দোকানে ব্যবস্থাপকের কাজ করেন দীপক। বিয়ের 5 বছর পরে এই দম্পতির ঘর ভালো করে আসে। এবছরই ভর্তি হয়েছিল স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে অপেক্ষা করছিলেন দীপক কুমার, সঙ্গে ছিলেন। একটা জিনিস একটু সন্দেহ লাগতেছে, বাসার ছাদে খেলতে গিয়ে বাবার কোলেই গুলিবিদ্ধ হয়নি। এর চেয়ে কষ্টের আর কি হতে পারে? হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে প্রাণ গেছে। আমি একটু একটা কথা বলতে চাই, একটা জিনিস একটু সন্দেহ লাগতেছে। 3 মাস পার হয়ে গেল, খোঁজ মেলেনি সেই স্নাইপারদের যারা নির্বিচারে দূর থেকে টার্গেট করে আমাদের বাচ্চাদের। আমরা ইতিহাস বলে সারা দেশের মানুষ জানবে ক্ষমতার মসনদে বসে কিছু অদক্ষ এবং লোভী মানুষ কিভাবে একটা রক্তাক্ত বিপ্লবকে ব্যর্থ করে। তবু আমরা এটা নিয়ে আমাদের আপনি তো অবশ্যই আপনি অনেক কিছু অবগত আছেন। এটা আমরা অসমাপ্ত বিপ্লবকে সম্পন্ন করব, দেশের মানুষকে সাথে নিয়ে যে কোনো রাষ্ট্রের মালিকানা তুলে দেব দরিদ্র নিম্নবিত্তের হাতে। আমি আমার এই এদের মাধ্যমে এই জিনিসটা আমাদের খুবই দ্রুত আমরা আমাদের জীবদ্দশায় দেখে যেতে চাই। একজন গার্মেন্টস শ্রমিকের মেয়ে ডাক্তার, একজন রিকশাওয়ালার ছেলে আর্মির জেনারেল, একজন কাজের বুয়ার মেয়ে বিচারপতি হতে প্রস্তুতি নিতেছে। আমরা ভারতের সাথে আমার কাছে বুক চিতায় কথা ধন্যবাদ। জুলাই আগস্ট আমাদের স্বপ্নকে আকাশে ডেলিভারি করে ওই জায়গাতে কন্টেইনারের বাংলাদেশের মানুষ অসম্ভবকে সম্ভব করা শিখে গেছে। তারা এত সহজে থামবে না। আমরা আবার একদিন আকাশ বাতাস বিদীর্ণ করে আওয়াজ উঠাবো, ইনকিলাব জিন্দাবাদ। আপা এই দেশটাকে তো ওরা আবার সেই পাকিস্তানের পর্যায়ে নিয়ে গেছে, আমাদের এই দেশটাকে আবার উদ্ধার করতে হবে ইনশাল্লাহ। এজন্য আমাদের যা করতে হবে প্রবাসী এবং দেশে, আপা আমরা যারা বাহিরে আছি আপা, আমরা প্রয়োজনে দেশে গিয়ে আবার মুক্তিযুদ্ধে, ওই মুক্তিযুদ্ধ আমরা দেখি নাই 71-এ, আমরা নতুন মুক্তিযুদ্ধে আমরা অংশ নিব আপা ইনশাআল্লাহ। এই দেশকে আমাদের উদ্ধার করতেই হবে, এই দেশকে উদ্ধার করতেই হবে আপা আমাদের। একটা শুনি জি আপা বলেন আপা। আমরা শেষ করবেন। আমরা ডেনমার্ক আওয়ামী লীগের পক্ষ থেকে এই জায়গায় আমরা যারা আছি, আমাদের বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ আছে। হ্যাঁ, ডেনমার্ক আওয়ামী লীগের বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ আমরা এখানে উপস্থিত আছি। আমরা আজকে প্রতিবাদ সভা ডেনমার্ক আওয়ামী লীগের এই ইউনূস সরকারের যে এই যে অগণতান্ত্রিক কাজ, এই সন্ত্রাসী ইউনূসের যে অগণতান্ত্রিক কাজ, তার বিরুদ্ধে আমরা মাফিয়ার বিরুদ্ধে আজকে প্রতিবাদ সভা হচ্ছে। সেই জায়গাতে আমাদের ডেনমার্ক আওয়ামী লীগের উপস্থিত আছে বাবু সুভাষ ঘোষ, আমাদের আপনি জেনে থাকবেন সবাই নামই, লিঙ্কন ভাই, লিঙ্কন মোল্লা, খোকন মজুমদার, আমাদের নঈম বাবু, আমাদের সামি দাস, আমাদের অবশ্যই মোহাম্মদ শহীদ, আমাদের মাহবুর রহমান, এখানে লিমন, তারপরে আমাদের সাব্বির, তারপরে উপস্থিত আছেন আমাদের শামীম খালাসি, বোরহানউদ্দিন, আমাদের মাসুদ চৌধুরী, সামি দাস, হিল্লোল বড়ুয়া, লিমন, অনেক নেতাকর্মী দাদা আপা, অনেক নেতাকর্মী উপস্থিত আছে। আমরা আপনার জন্য আজকে দোয়া করব দুহাত তুলে, আপনার দীর্ঘায়িত কামনা করছি। আগামীতে আপনাকে সুস্থ থাকতে হবে, আপনার মাধ্যমেই বাংলাদেশকে আমরা ঘুরে দাঁড়াবে। যেমনি ভাবে আমরা 1981 সালে আপনি সেই বাংলাদেশের হাল ধরেছিলেন, বাংলাদেশের মানুষের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটে নিয়ে আসছিলেন, আপনার মাধ্যমে আমরা ইনশাল্লাহ ওই দিনে ফিরে যাব।
হাসিনার সরকার বারবার দরকার, বারবার দরকার শেখ হাসিনার সরকার। শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই। শেখ হাসিনার সরকার বারবার দরকার, শেখ হাসিনার সরকার বারবার দরকার। আপা আপনি একটা ঠিক করে শুনুন। বলুন। জি আপা বলেন প্লিজ, আপা বলেন প্লিজ বলেন। আপনি তো বিজি এমনিও। জি হ্যাঁ আপা, আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করি আপনাকে, এত বড় একটা ঘটনা আপা আমাদের উপর ঘটে গেল, আপা আমার আমাদের গোয়েন্দারা কি করছে আপা? এই প্রশ্নের অ্যান্সার আবার দিয়েন না। আমাদের সাংগঠনিক অ্যান্সার যেটা হয়েছে, আমরা যেহেতু রেকর্ড করেছি এই অনুষ্ঠানটা, সেই এই পর্যন্তই থাক, আমাদের মনে বলে ভালো। এই পর্যন্ত আমরা শেষ করছি। আপনাকে আবার ধন্যবাদ, আপনার জন্য দোয়া করছি, আপনার দীর্ঘায়িত কামনা করছি। আপা আপা আপনি শেষ করুন, সাংগঠনিক নির্দেশনা দেন, আপনি শেষ করুন আপা, তারপরে আমরা শেষ। জি আপা, আমরা শেষ করছি। হ্যাঁ, রেকর্ডিং বন্ধ। ধন্যবাদ। রেকর্ডিং বন্ধ করুন, সব রেকর্ডিং বন্ধ করুন, সবাই রেকর্ডিং বন্ধ করুন, সবাই বন্ধ করুন। হ্যাঁ, এই রেকর্ডিং বন্ধ করুন, বন্ধ করেন। রেকর্ডিং বন্ধ করেন, রেকর্ডিং বন্ধ করেন। এই রেকর্ডিং করবেন।